তবু এদের অসহায় করুণ মুখগুলো দেখলে আমি আমি মাঝে মাঝে পাগল হয়ে যাই। পাগল। এই 1 বছরে তুমি কোথায় আর আমি কোথায়? কোথায় হারিয়ে গেল আমাদের সেই সুখের স্বপ্ন? রাত জাগা তারাদের সাথী হয়ে তোমার সাথে রাত কাটাবো। অলস সন্ধ্যায় বেসন্ত দুপুরে কেন তোমার কথাই মনে পড়ে? বলো না, কেন তোমার কথাই মনে পড়ে? বলোই তুমি নাই, তুমি যে আছো মোর অন্তরে। স্মৃতির পাখিরা পিছু ডাকে ছেঁড়া আঁচল করে, কেন এ অবুঝ মন গান গায় তোমারই সুরে। বলবো চিরদিনের জন্য বৃত্তি বন্ধ হবে, প্রয়োজনে আশ্রমটাও তুলে দিতে পারে। না না, এতে জমিদারের কোনো দোষ নেই। আসলে পুত্র সুখে অধীর হয়ে জমিদার ইন্দ্রনারায়ণ রায় তার উচ্ছৃঙ্খল ভাগ্নেকে জমিদারিতে বসাতে চায়। এসব দাঁড়ি চক্রান্তে এসব হচ্ছে। কিন্তু আপনি এইভাবে আমাকে মানে আপনি কে বলুন তো? আমি সেই ভাগ্নে বিদ্যুৎ সামনালে হতভাগ্য বাবা জমিদার ইন্দ্রনারায়ণ রায়ের ভগ্নিপতি। আপনি আপনার ছেলেকে বোঝাচ্ছেন না কেন? সেটাই তো সমস্যা, সেটাই তো সমস্যা। সে যদি তার বাবার কথা শুনতো, মানতো,
তাহলে আমার চোখের সামনে আমার এত বড় সম্পত্তি শেষ হয়ে যেতে দেখতে হতো না। তাহলে তাহলে উপায় উপায় একটা আছে বোন। আছে কাজ, তোমার দ্বারা কি সম্ভব? বলুন না কি ভাই, আপনি বলুন না। বোন, আমি আমি বলুন বোন, হ্যাঁ বলুন না আমি জমিদার ইন্দ্রনারায়ণ রায়কে যদি বিয়ে করো। না আপনি কি বলছেন? তাতে বংশধর আসবে কিনা জানি না, তবে জমিদার ইন্দ্রনারায়ণ রায়কে বেঁধে রাখা যাবে। সে নিজেই তার দায়িত্ব তুলে নেবে জমিদারি। না দাদা না, ও কথা আপনি আমায় বলবেন না। বিয়ে আমি কোনোদিনই করবো না, কিছুতেই না। এছাড়া কোনো উপায় নেই। একটু ভেবে দেখো, এই জমিদারিটা বাঁচাতে, এই আশ্রমটাকে বাঁচাতে গরিব মানুষগুলোর কথা ভেবে নিজের পুত্রের সঙ্গ না দিয়ে আজ এক অসহায় বাবা তার শালার মঙ্গল চায়, প্রজাদের মঙ্গল চায়, এই আশ্রমের কল্যাণ চায়। তুমি অবাক করো না বন্ধু, অবাক করো না। আমার ছেলে বিদ্যুৎ জমিদার হলে এই আশ্রমটা আর থাকবে না। প্রজারা না খেতে পেয়ে মরবে, চারিদিকে হাহাকারে পড়ে যাবে। আর তখন অত্যাচারে আশ্রম যদি না থাকে তাহলে তারা পথে ঘুরবে, না হয় মরবে। বললাম আমি এখানে কি করতে পারি? কি করার আছে আমার? তোমাকে কিছু করতে হবে না বাবা, এবার থেকে যা করার আমি করবো। কি করবি তুই? বন্যার জলে ভেসে আসা একটা বাঁশের ছেঁড়া মালা আমি বাঁচতে তোমার দয়ায় এই আশ্রমের ঠাঁই পেয়েছি। তাই আশ্রমের কাছে, তোমার কাছে আমি যে দিদি বাবা, তাকে এতদিনে আমি নিজেকে ভাগ্যের হাড়ি কাঠে বলে দিলাম বাবা। আশ্রমকে বাঁচাতে, আশ্রমবাসীদের বাঁচাতে আমি জমিদার ইন্দ্রনারায়ণ বাবুকে বিয়ে করবো। নিজেকে মরতে তুমি চেয়েছিলাম বাবা, কিন্তু বাঁচিয়ে রেখে আমাকে যখন তুমি বাঁচিয়ে রেখেছো তখন বেঁচে থেকে তোমার এই স্বপ্নের স্বর্গ আশ্রমটা আমি বাঁচিয়ে তুলবই বাবা। তোর হয়ে যা আমার চোখের সামনে থাকে। আমি সব বুঝি। অনাথ আশ্রমের অনাথার জীবন তোর ভালো লাগছে না। জমিদার ঘরের কৌহল লোক তুই সম্মানে পারছিস না। দূর হয়ে যা আমার সামনে থেকে। মানা বাবা ঠাকুর, সম্বন্ধে কি বলছেন? এই কথা আপনার না আপনি কিন্তু ভাববেন না, বাবা মেয়ের সম্পর্কে ভালোবাসা আসলে ওনার যন্ত্রণাটা আমি উপলব্ধি করতে পারছি। উনি তো আমাকে আমি ওনার কাছে নিজের মেয়ের চেয়েও অধিক আপন
সুখের ঘর আজ সেখানে সবাই পড়ছিলাম যেখানে সুখের ঘর আজ সেখানে সবাই অঝর হারিয়ে তাদের অন্তর অঝর হারিয়ে তাদের অন্তর সুখরা পড়ে যাবে যে পথের মানুষ পথের মানুষ Enough!
তোর বাপের পর আমি হব বেদের জাতের সর্দার। ও ছেলে, তোর বাপের সর্দার হওয়ার পর আমি হব এই ভাবি সর্দার। সে খেয়াল নাই, সেই ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি আর তুই আমাকে। আমাকে তো মাফ কর, আমার সব ভালোবাসা আমি তো মধুকরকে দিয়ে দিয়েছি। ওখানে আর কারো জায়গা হবে না। নে পথ ছাড়, এখন আমাকে যেতে দে। চলে গেল। ও শিব ঠাকুরের পায়ে হাত দিয়ে তো দিব্যি কর, ও মধুকরকে ভুলে গিয়ে তো আমাকে বিবাহ করবে। বিমা, আমাকে যেতে দে। ওই দিব্যি তোকে করতেই হবে। চল চল আমার সাথে চল। মধুকর, এই রুক যা। মধুকরের কথা একদম ভুলে যা। মধুকর যদি এখান থেকে না যায় ওকে আমি জানা মেরে দিব। চল চল আমার সাথে চল। ভীমা! এদের উপর গায়ে চোর দেখাস না, ভীমা! তাড়াতাড়ি চোর করে কিছু আদায় করা যায় না। ঠিক আছে, আবার দেখা হবে। ভীমা, সর্দার হওয়ার তালিম নিয়ে হাত পাকায়েছে ভীমা। কি অপমান তুমি याद रहे। এ মধুকর, তো ভীমাকে কেনে রাগাতে দিলি বলতো? ও এখন সর্দার হওয়ার তালিম নিচ্ছে, ওর দলে বহুত লোক আছে। এদের লোক থাকলে আমাকে মারতে পারবে না। তাহলে কবেই মরে যেতাম, 1 বছর আগেই। এ মধুকর, তো এর পরে আগে সব কথা তোর মনে পড়েছে? না, অনেকটা মনে পড়ছে, অনেকটা। আসলে ওই 1 বছর আগে এক ঝড় রাতে আমি আর প্রকৃতি সেদিন আমাদের বাড়ি ফেরার কথা ছিল। হঠাৎ কে বা কারা যেন আমাকে পেছন থেকে মাথায় আঘাত করলো। আর আমি তারপর আর কিছু মনে করছি না, আর কিছু মনে করতে পারছি না। তারপর তো নদীর জলে ভাসতে ভাসতে আমাদের এই জঙ্গলটাতে এসে আটকে গেলি। আমার বাবুজি তোকে আমাদের বেড়ায় নিল। আমি নিচে হাতে ওষুধ পেটে তোকে খাওয়ালো, ও মাথার চোটটাতে দাওয়াই দিল। তারপর চোখ মেলে তাকালি, কিছু বললি নাই। তারপর 2 দিন বাদ তুই কথা বললি, সব আজে বাজে কথা। ব্রিজকে ডাকলাম, সে এসে বললো তুই মাথা চোট দিতে তুই আগের সব কথা ভুলে গেছিস। হ্যাঁ, ঠিক আছে। যেন মনে হচ্ছে কোথায় কতদিন আমি ঘুমিয়েছিলাম। তুমি আমার বিরুদ্ধে প্রাণ প্রতিষ্ঠা করেছো। তোমার কাছে আমার কৃতজ্ঞ। ও সমস্ত ভালো ভালো কথা তুই বুঝি নাই। কি মধুকর, তুই এত বেশি ভাবনা কেন করছিস? মাথা চোটটা না এখনো ভালো করে সারে নাই। এত বেশি ভাবনা করলে তুই যে পাগল হয়ে যাবি মধুকর। ছিল ভালো লাগে না মধুকর? না ছিল না, আমার নাম মধুকর নয়, আমার নাম অম্বর। তুমি আমাকে অম্বর বলে ডাকবে। যেন এখন আমি চোখ বুঝলে আমি প্রকৃতির ডাক শুনতে পাই। সে যেন প্রাণ পরে আমাকে ডাকছে, অম্বর! প্রকৃতি ভুলিনি, অম্বর তোমায় বলতে ভুলতে পারে না। ভুলতে তোমাকে আমাকে যেতে হবে। তুমি জানো না আমার আশায় ছেলে বসে আছে, সে কত ভাবছে, কত কাঁদছে। আমাকে যেতে হবে, আমি যাচ্ছি কবিতা।
পারি না। বাড়ি ফেরার আগে আমাকে প্রকৃতির সঙ্গে দেখা করতেই হবে। ঝিনুক ফিরে এলে আমারও যাওয়া হবে না, কারণ আমি যে তার চোখে ঝিনুক ফিরে বলো সে আমার প্রাণ বাঁচিয়েছে। তার জন্য আমি যদি বেঁচে থাকি আমি তাকে ঠিক কৃতজ্ঞতা জানিয়ে যাবো, ঠিক আমি কৃতজ্ঞতা জানিয়ে যাবো। জানো সর্দার, আমি তোমাদের ভাঙা ঘরে আমি সুখের স্বর্গে ভরিয়ে দেবো সর্দার, সুখের স্বর্গে। আর সেই সুখের সংসারে তোমার মেয়ে সেনককে আমি প্রেমের সম্পদ না দিতে পারলেও প্রীতির সম্পদে তাকে আমি দেবীর মতো সর্দার। আমি আমাকে যেতে হবে সর্দার, আমাকে প্রকৃতির কাছে যেতে হবে। আমার একটা কথা কান খুলে শুনে রাখ সর্দার, ও ঝিনুককে আমি মধুকরের পিছনে ছুটতে দেব ভাই। ঝিনুক যদি আমার না হয় তো কারো হবে ক্লাই। মধুকরকে আমি চালে মারে দিব। আমি তোর মাথাটা কাটছি। তোমার সময় এখন পার হয়ে গেছে, এখন আমার সময়। পুরো হারে তো আমার সঙ্গে লড়তে পারবে নয়। চুপচাপ এখান থেকে চলে যাও, মাথা টাকা ইচ্ছা করে দেবো। তবে ওই দেখা তার হিম্মত।
ঘরে